নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন জিম করবেটের লেখা একটি শিকার কাহিনী, রুদ্রপ্রয়াগের নরখাদক চিতা। আজকের ষষ্ঠ পর্ব। বুড়ো পশুপালক আগের দিন সন্ধ্যায় কাটা বেড়া ঘেরা আস্তানাটায় এসে পৌঁছেছিল। হরিদ্বারের বাজার থেকে লবণ আর গুড় নিয়ে সে বদ্রীনাথের ওপারের গ্রামগুলোর দিকে যাচ্ছিল। তার ভেড়া আর ছাগলগুলোর পিঠে পুরো বোঝা। লম্বা পথ হেঁটে আস্তানাটায় এসে পৌঁছতে খুব দেরি হয়ে গিয়েছিল। বেড়ার দুর্বল অংশগুলো মেরামত করে নেওয়ারও সময় আর ছিল না। ফলে কয়েকটা ছাগল বেড়ার ফাঁক দিয়ে ইতস্তত ছড়িয়ে পড়েছিল এবং তার ভিতর একটা ভোররাতের দিকে রাস্তার ধারেই চেতাটার হাতে মারা পড়ে। কুকুরগুলোর ডাকে বুড়োর ঘুম ভেঙে যায় এবং দিনের আলো ফুটলে সে দেখে যে রাস্তার কাছে মরে পড়ে আছে তার সবচেয়ে সেরা ছাগলটি। প্রায় শেটল্যান্ড পনির মতো বড় ইস্পাত রঙা সেই সুন্দর প্রাণীটাকে চিতাটা অনর্থক মেরে রেখে গেছে। নরখাদকটার আগের রাতের আচরণ লক্ষ্য করলেই বোঝা যায়, নরখাদক হয়ে পড়লে এবং বহু বছর যাবৎ মানুষের সান্নিধ্যে থাকলে চিতাদের স্বভাবের কতটা পরিবর্তন ঘটে। যুক্তিসঙ্গতভাবেই এটা ধরে নেওয়া যায় যে কলে আটকে পড়ে নরখাদকটা প্রচণ্ড ধাক্কা ও ভয়ঙ্কর ভয় পেয়েছে। ভারী কলটা টেনে 10 গজ দূরে নিয়ে যাওয়া ও তার ক্রুদ্ধ গর্জনের ধাঁচ থেকেই তার প্রমাণ পাওয়া যায়। সবাই আশা করবে কল থেকে মুক্ত হওয়া মাত্রই সে সোজা লোকালয় থেকে যতটা সম্ভব দূরে একটা নির্জন জায়গায় গিয়ে বিশ্রাম নেবে এবং কয়েকদিনের মধ্যে আর ক্ষুধার্ত হবে না। কিন্তু তার দূরে থাক, সে ছিল মুড়ির কাছাকাছি এবং আমাদের নিরীক্ষণ করতে এসেছিল। সৌভাগ্যবশত ইবারসন সতর্কতা হিসেবে মাচানটার চারদিকটা তারের জাল দিয়ে ঘিরে নিয়েছিল, কারণ নরখাদক চিতা অপেক্ষমান শিকারীকে হত্যা করেছে এমন ঘটনা বিরল নয়। মধ্যপ্রদেশে একটা নরখাদক চিতা আছে, সেটা বিভিন্ন সময়ে 4 জন ভারতীয় শিকারীকে মেরে খেয়েছে। শেষ যখন এই প্রাণীটার কথা শুনেছি ততদিনে সে নরহত্যা করেছে 40টি। তার সম্ভাব্য নিধনকারীদের খেয়ে ফেলার এই অভ্যাসের ফলে সে মানুষের সঙ্গে মাঝে মাঝে বন্য ও গৃহপালিত জন্তু দিয়ে মুখ বদলিয়ে অব্যাহত শান্তিতে দিন কাটাচ্ছিল। আম গাছটার কাছে আসার পর আমাদের নরখাদকটি গেও পথের সংযোগস্থল পর্যন্ত চলে যায়। এখানেই আমরা জমাট রক্ত দেখেছিলাম। এখান থেকে ডান দিকে মোড় নিয়ে পায়ে চলা পথ ধরে মাইলখানেক সে গিয়েছে। তারপর তীর্থপথটা ধরে আরও 4 মাইল গিয়ে তার উপদ্রুত এলাকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ অংশে প্রবেশ করেছে। রুদ্রপ্রয়াগে পৌঁছে সে বাজারের প্রধান রাস্তা ধরে গিয়েছে আরও আধ মাইল। পরে ইন্সপেকশন বাংলোর গেটের কাছে মাটি আছড়িয়েছে। আগের রাতের বৃষ্টিতে মাটি নরম হয়ে থাকায় চিতাটার থাবার ছাপ ফুটে রয়েছে স্পষ্ট। তা থেকে বোঝা গেল যে জাতিকলে পড়ে তার কোনো পায়ে তেমন আঘাত লাগেনি। প্রাতরাশের পর গেটের কাছ থেকে থাবার ছাপ অনুসরণ করে আমি পশুপালকের আস্তানা পর্যন্ত গেলাম। আস্তানা থেকে 100 গজ দূরে রাস্তার একটা বাঁক থেকেই চিতাটা বেড়া থেকে বেরিয়ে পড়া ছাগলগুলো দেখতে পায় এবং রাস্তার বাইরের কিনারা থেকে ভিতরের কিনারে সরে এসে পাহাড়ের ধার দিয়ে গুড়ি মেরে ছাগলগুলোর দিকে এগিয়ে যায়। তারপর ইস্পাতরঙা ছাগলটাকে মেরে তার রক্তটা ও পান করেই সে রাস্তায় ফিরে যায়। কাটা বেড়ার মধ্যে শক্ত খুঁটিতে ভারী শিকল দিয়ে বাঁধা পশুপালকের 2টো পালপ্রহরী কুকুর মরা ছাগলটা ও নিখুঁতভাবে সাজানো মালের বস্তাগুলো পাহারা দিচ্ছিল। আমাদের পাহাড়গুলোয় ব্যবহৃত এই বৃহদাকার কালো রঙের তেজিয়ান কুকুরগুলো গ্রেট ব্রিটেন বা ইউরোপের পালপ্রহরী কুকুর বলতে যা বোঝায় ঠিক তেমন নথিভুক্ত কুলিন নয়। চলার সময় তারা কাছে কাছে থাকে, কিন্তু তাদের কাজ শুরু হয় তাঁবু ফেলার পর থেকে।
আর তারা তা অত্যন্ত নিপুণভাবেই সমাধা করে। রাতে তারা বন্যপ্রাণীর হাত থেকে তাঁবুকে রক্ষা করে। এদের দুটোই মিলে একটা চিতা মারার ঘটনাও আমি জানি। দিনের বেলায় মনিব যখন পশু চড়াতে যায়, এরা বাইরের প্রবেশকারীদের হাত থেকে তাঁবুকে বাঁচায়। এমন একটা ঘটনার উল্লেখ রয়েছে যাতে একটি লোক তাঁবু থেকে একটা বস্তা সরানোর চেষ্টা করছিল, অমনি কটা কুকুর মিলে তাকে মেরেই ফেলেছে। ছাগলটাকে মেরে চিতাটা আবার যেখানে রাস্তায় ফিরে এসেছে, সেখান থেকে তার থাবার ছাপ অনুসরণ করে গোলাপরাইয়ের ভিতর দিয়ে আরও 1 মাইল পর্যন্ত গেলাম। সেখানে একটা গভীর খাদ রাস্তাটাকে চিরে চলে গিয়েছে। আমগাছ থেকে খাদ পর্যন্ত যে দূরত্ব চিতাটা অতিক্রম করেছে সেটা প্রায় 8 মাইল। মুড়ি থেকে দূরে এই দীর্ঘ এবং উদ্দেশ্যহীন হেঁটে যাওয়াই এমন একটা ব্যাপার যা সাধারণ চিতা কোনো পরিস্থিতিতেই করবে না। তাছাড়া খিদে না পেলে ছাগলও মারবে না। খাটটা ছাড়িয়ে সিকি মাইল দূরে রাস্তার ধারে একটা পাথরের ওপর বসে বুড়ো পশুপালক পশমের সুতো কাটছিল, আর তার পশুর পালটা চড়ছিল খোলা পাহাড়ের গায়ে। তকলি আর পশমগুলো আলখাল্লার পকেটে রেখে একটা সিগারেট নিয়ে সে জিজ্ঞেস করল আমি তার তাঁবুর পাশ দিয়ে এসেছি কিনা। যখন বললাম এসেছি এবং দুষ্ট আত্মাটা কি করেছে তাও দেখেছি, সেই সঙ্গে যোগ করলাম পরের বার হরিদ্বারে গিয়ে যেন সে তার কুকুর দুটো উটওয়ালাদের কাছে বেচে দেয়, কারণ স্পষ্টই বোঝা যাচ্ছে যে ওগুলোর সাহস নেই। তখন সে অনেকটা সম্মতিসূচকভাবে মাথাটা নাড়ল। তারপর বলল, সাহেব, আমরা বুড়োরাও অনেক সময় ভুল করি, আর আজ রাত্রে যেমন আমার সেরা ছাগলটা হারিয়ে ভুগছি, তেমনি তার ফলও ভুগি। আমার কুকুরগুলোর বাঘের মতো সাহস, গাড়োয়ালের সেরা কুকুরেরা। তুমি যে এদের উটওয়ালাদের কাছে বেচে দিতে বললে, এটাই এদের পক্ষে অপমান। আমার তাঁবু তো দেখেছ, রাস্তার একেবারে ধারেই। রাতে হঠাৎ কোনো লোক যদি রাস্তা দিয়ে এসে পড়ে, তবে কুকুরগুলো তার ক্ষতি করতে পারে ভেবেই আমি ও দুটোকে ছাড়া না রেখে বেড়ার বাইরে বেঁধে রেখেছিলাম। তার ফল তুমি দেখেছ। কিন্তু কুকুরের দোষ দিও না সাহেব। আমার ছাগল বাঁচানোর চেষ্টায় ওদের গলায় শিকল বসে গিয়েছে গভীর হয়ে। তার ঘা সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে। যখন আমরা এসব কথা বলছি, তখন গঙ্গার অনেক দূরে পাহাড়ের চূড়ায় একটা প্রাণীকে দেখা গেল। রং ও আকার দেখে প্রথমে আমি ওটাকে একটা হিমালয়ের ভাল্লুক বলে মনে করেছিলাম, কিন্তু যখন ওটা পাহাড় থেকে নদীর দিকে নামতে লাগলো, তখন বুঝতে পারলাম ওটা প্রকাণ্ড একটা বুনো শুয়োর। শুয়োরটার পিছনে তাড়া করে আসছিল একপাল গেও কুকুর। তাদের পিছনে এক দঙ্গল ছেলে বুড়ো। তাদের সবার হাতেই নানা আকারের লাঠি সোটা। সব শেষে আসছিল বন্দুকধারী একটি মানুষ। লোকটি পাহাড়ের চূড়ায় পৌঁছেই বন্দুকটা তুলল। এক ঝলক ধোঁয়া দেখতে পেলাম এবং একটু পরেই গাদা বন্দুকের একটা শব্দ। বন্দুকের পাল্লার মধ্যে জীবন্ত প্রাণী বলতে ছিল শুধু ছেলে বুড়োর দলটা। কিন্তু সেই দৌড় প্রতিযোগিতা থেকে কেউ পড়ে গেল না দেখে বোঝা গেল যে শিকারীর গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। শুয়োরটার সামনে তখন লম্বা একটা ঘেঁষ ও ঢাল। ইতস্তত 1-8টা ঝোপ জঙ্গলের একটা বেষ্টনী একেবারে নদীর ধার পর্যন্ত নেমে গিয়েছে। ভাঙাচোরা জমিটার ওপর কুকুরগুলো শুয়োরটাকে প্রায় ধরে ফেলল। সবগুলো প্রায় একসঙ্গেই ঢুকে পড়ল ঝোপ জঙ্গলের ভিতর। পর মুহূর্তেই শুধু আগের হালকা রঙের কুকুরটা ছাড়া সব কটা কুকুর পরিত্রাহী ছুটে ঝোপ জঙ্গল থেকে বেরিয়ে এলো। লোকজনরা এসে পৌঁছলে মনে হলো তারা কুকুরগুলোকে আবার জঙ্গলে ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু শুয়োর তার দাঁত দিয়ে কি করতে পারে সদ্য সদ্য তার নমুনা দেখে কুকুরগুলো এখন অনিচ্ছুক। এই সময় বন্দুকধারী লোকটি এসে পৌঁছবার সঙ্গে সঙ্গেই তাকে ঘিরে ধরল সবাই। আমরা উঁচু পাহাড়ে বসে আছি। মাঝখান দিয়ে নদী বয়ে চলেছে। ওপারের পাহাড়ে যে দৃশ্য অভিনীত হচ্ছে তা একটি নির্বাক ছবি, কারণ জলের গর্জনে সব শব্দ মুছে গিয়েছে। শব্দের মধ্যে শুনতে পাচ্ছি
শুধু গাদা বন্দুকের ভোঁতা আওয়াজটা। বন্দুকধারী লোকটিও দেখা গেল জঙ্গলে প্রবেশ করতে কুকুরগুলোর মতোই অনিচ্ছুক। অচিরেই সে সবার সঙ্গ ত্যাগ করে একটা পাথরের ওপর গিয়ে বসে পড়ল। ভাবখানা এই, আমার যেটুকু করার করেছি, এখন তোমরা বোঝো গিয়ে। কুকুরগুলোর কয়েকটাকে প্রহার করা সত্ত্বেও তারা শুয়োরটার সম্মুখীন হতে কিছুতেই রাজি হলো না। এই উভয় সংকটে পড়ে প্রথমে ছেলেগুলো, পরে বয়স্করাও ঝোপের মধ্যে পাথর ছুঁড়তে শুরু করলো। এই সব ব্যাপার যখন চলেছে, তখন আমরা শুয়োরটাকে জঙ্গলের নিচের দিক থেকে এক টুকরো বালি জমির ওপর বেরিয়ে আসতে দেখলাম। দ্রুত কয়েক পা এগিয়ে সেটা খোলা জায়গায় এসে পড়ল। নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। আরও কয়েক পা এগোলো, থামলো আবার। তারপর একটু দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল নদীর মধ্যে। বুনো জাতের শুয়োররা দুর্দান্ত সাঁতারু, এবং সাঁতারের সময় হুরের ঘায়ে তাদের গলা আদৌ কেটে যায় না, যদিও চলতি ধারণা তাই। নদীতে স্রোত ছিল প্রচণ্ড, কিন্তু আমাদের বুনো শুয়োরদের মতো বীরের কলিজা খুব কম জানোয়ারেরই আছে। শেষবার শুয়োরটাকে যখন দেখলাম, তখন স্রোতের টানে সে প্রায় সিকি মাইল দূরে চলে গিয়েছে, কিন্তু সাঁতার কাটছে অমিত বিক্রমে, আর এপারের দিকেই আসছে। সন্দেহ নেই যে সে নিরাপদেই পাড়ে পৌঁছেছিল। শুয়োরটা যখন বালিটার ওপর দাঁড়িয়েছিল, তখন ওটা কি তোমার রাইফেলের পাল্লার মধ্যে ছিল সাহেব? পশুপালক প্রশ্ন করল। হ্যাঁ, আমি উত্তর দিলাম। শুয়োরটা পাল্লার মধ্যেই ছিল, কিন্তু প্রাণের দায়ে যে শুয়োর পালাচ্ছে, তাকে গুলি করার জন্যে আমি রাইফেল নিয়ে গাড়োয়ালে আসিনি। গুলি করতে এসেছি তুমি যাকে দুষ্ট আত্মা বলে ভাবো, আর আসলে আমি যেটাকে চিতা বলে জানি। তোমার যা অভিরুচি। সে জবাব দিল, তুমি এখন চলে যাবে, এবং আর কখনো হয়তো আমাদের মধ্যে দেখা হবে না। আমার আশীর্বাদ জানাচ্ছি তোমাকে। যথাসময়ে প্রমাণ হবে কার কথা ঠিক, তোমার না আমার। আমার দুঃখ যে আর কোনোদিন বুড়োর সঙ্গে দেখা হয়নি। বুড়ো লোক ছিল চমৎকার, সম্রাটের মতো গর্বিত, আর রোদ ঝলমলে দিনের মতো সদাই হাসি খুশি। কেবল তার সেরা ছাগলগুলো চিতাটার হাতে মারা না পড়লে, বা তার কুকুরের সাহস নিয়ে কেউ প্রশ্ন না তুললেই হলো। পরের দিন ইবটসন পাউরি ফিরে গেল, এবং তার পরের দিন সকালেই রুদ্রপ্রয়াগের পূর্ব দিকের গ্রামগুলোয় ঘুরতে ঘুরতে নরখাদকটার থাবার ছাপ দেখতে পেলাম। থাবার ছাপটা ছিল একটা গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার রাস্তায়। নরখাদকটা আগের রাতে গ্রামের যে বাড়ির দরজাটা ভাঙার চেষ্টা করেছে, সেই বাড়িতে একটি ছেলে প্রচণ্ড কাশিতে ভুগছিল। থাবার ছাপ ধরে কয়েক মাইল চলার পর গিয়ে পৌঁছলাম একটা পাহাড়ের ঢালের উপর। এখানেই কিছুদিন আগে ডাকিয়ে ছাগলটাকে বেঁধে আমি ইবটসন বসেছিলাম। সেটা পরে চিতার হাতে মারা পড়ে। তখনও খুব ভোর রয়েছে। এই বিস্তৃত ভাঙাচোরা জায়গাটার কোথাও হয়তো চিতাটাকে পাথরের ওপর রোদ পোহাতে দেখতে পাবো এই আশায় অনেকটা এলাকা নজরে আসে এমন একটা পাথরের ওপর শুয়ে পড়লাম। আগের সন্ধ্যায় বৃষ্টি হয়ে গেছে, ফলে চিতাটার থাবার ছাপ অনুসরণ করতে পেরেছি, আর বাতাসের ধোঁয়াটে ভাবটা কেটে গিয়ে আবহাওয়াটাও পরিষ্কার হয়ে গিয়েছে। বৃষ্টি অব্যাহত ছিল, এবং পাথরটা থেকে যে দৃশ্য দেখা যাচ্ছিল তা পৃথিবীর শ্রেষ্ঠ দৃশ্যাবলীর অন্যতম। পাহাড়গুলো 23,000 ফুট ওপরে মাথা তুলে দাঁড়িয়ে আছে। আমার ঠিক নিচেই হলো অলকনন্দার রূপসী উপত্যকা। রূপলি ফিতের মতো আঁকাবাঁকা নদীটা তার বুক চিরে বয়ে চলেছে। নদীর ওপারের পাহাড়ে ছিটে ফোটা কয়েকটি গ্রাম, কোনোটায় শুধু একটিমাত্র খড়ে ছাওয়া কুড়ে, কোনোটায় সারিবদ্ধ স্লেট পাথরের ছাদ দেওয়া লম্বা লম্বা ঘর। এই সারিবদ্ধ ঘরগুলো আসলে কিন্তু আলাদা বাড়ি, খরচ আর জায়গা বাঁচানোর জন্যেই গায়ে গায়ে লাগিয়ে তৈরি হয়েছে। কেননা এখানকার মানুষ গরিব, এবং গাড়োয়ালে চাষের উপযোগী প্রতিটি ফুট জমি
কৃষিকাজের জন্যে দরকার। পাহাড়গুলোর পিছনে এবড়োখেবড়ো শিলারাশির সমারোহ। শীতে ও প্রাক বসন্তে সেখান দিয়ে প্রচণ্ড গর্জনে নেমে আসে তুষার ধস। শিলারাশির পিছনে ও ওপারে হল ঘন নীল আকাশের গায়ে দৃশ্যমান চিরন্তন তুষারের দেশ, ঠিক যেন সাদা কার্ডবোর্ড কেটে তৈরি। এর যে সুন্দর আর শান্তিপূর্ণ ছবি কল্পনা করাও কঠিন। কিন্তু তবুও যখন আমার পিছনের এই সূর্য ওই তুষার পর্বতের অন্তরালে অস্ত যাবে, তখন অসহ্য আতঙ্ক সামনের এই মেলে ধরা সারাটা এলাকা গ্রাস করে নেবে। এই আতঙ্ক আজ দীর্ঘ 8 বছর ধরে ছড়িয়ে আছে। আর ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়া এর প্রকৃত রূপ কল্পনা করাও অসম্ভব। ঘণ্টাখানেক পাথরটার উপর শুয়ে আছি। এই সময় পাহাড় দিয়ে দুজন লোক বাজারে যাওয়ার পথে নেমে এলো। আরও 1 মাইল ওপরের এক গ্রামে তারা থাকে। সেখানে আগের দিন আমি গিয়েছিলাম। তারা বলল যে সূর্যোদয়ের খানিকটা আগে তারা এইদিকে একটা চিতাকে ডাকতে শুনেছে। ছাগল বেঁধে চিতাটাকে গুলি করার সম্ভাবনা সম্বন্ধে আমরা খানিকটা আলোচনা করলাম। তখন আমার নিজের কোনো ছাগল না থাকায় তারা তাদের গ্রাম থেকে একটা ছাগল আমাকে এনে দেবে বলল। যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেইখানেই সূর্যাস্তের ঘণ্টা 2 আগে এসে আমার সঙ্গে দেখা করবে বলে কথা দিল। লোক দুটো চলে গেলে চারদিকে তাকিয়ে দেখলাম কোথায় বসা যায়। পাহাড়ের এদিকটায় একমাত্র গাছ হচ্ছে একটি নিঃসঙ্গ পাইন। যে পথ দিয়ে লোক দুটো নেমে এসেছে তারই কাছাকাছি শৈলশিলাটার ওপর গাছটা দাঁড়িয়ে আছে। তার নিচ থেকে দ্বিতীয় একটা পথ বের হয়ে পাহাড়টার গা দিয়ে, যেখানে একটু আগে আমি চিতাটার সন্ধান করছিলাম, সেই ভাঙাচোরা জায়গাটার উপর কিনার ঘেঁষে চলে গিয়েছে। গাছটা থেকে দেখা যায় অনেকখানি বিস্তৃত এলাকা, কিন্তু ওটাতে চড়া খুব কঠিন হবে। আড়ালো পাবো সামান্যই। যাই হোক, এলাকার একমাত্র গাছ বলে ওটাতেই বসবো ঠিক করলাম। বিকেল 4টে নাগাদ যখন সেখানে ফিরে এলাম, দেখি লোক দুটো একটা ছাগল নিয়ে অপেক্ষা করছে। কোথায় বসবো তাদের এ প্রশ্নের জবাবে যখন পাইন গাছটার দিকে আঙুল দেখালাম, তখন তারা হাসতে লাগলো। বললে, দড়ির একটা মই ছাড়া ও গাছে ওঠা যাবে না, আর মই ছাড়া যদি উঠতেও পারি আর সারা রাত সেখানে কাটাই, তাহলেও নরখাতকটার হাত থেকে আত্মরক্ষার কোনো উপায়ই থাকবে না আমার। কারণ এই গাছটা চিতাটার কাছে কোনো বাধা বলেই গণ্য হবে না। গাড়োয়ালে দুজন শ্বেতাঙ্গ মানুষ ছিল। তাদের মধ্যে একজন হলো ইবটসন। এদের ছোটবেলায় পাখির সংগ্রহের বাতিক ছিল এবং দুজনেই গাছে চড়তে জানত। পুল পার হওয়ার আগে সেটার কাছে আসা পর্যন্ত অপেক্ষা করা, এই প্রবাদটার কোনো যথাযথ হিন্দি নেই বলেই লোক দুটোর শেষ কথাগুলোর কোনো জবাব দিলাম না। শুধু আমার রাইফেলটা দেখিয়ে দিলাম। পাইন গাছটায় চড়া খুব সহজসাধ্য হলো না, কারণ 20 ফুট পর্যন্ত গাছটায় কোনো ডালপালা নেই। কিন্তু সব নিচের ডালটা পর্যন্ত পৌঁছানোর পর বাকিটা সহজ হলো। লম্বা এক টুকরো সুতো নিয়ে উঠেছিলাম। লোক দুটো তাতে আমার রাইফেলটা বেঁধে দিল। সেটা টেনে নিয়ে গাছের ওপরে উঠে গেলাম। সেখানে প্রধান আড়াল হলো পাইন পাতাগুলো। ছাগলটা ভালোই ডাকে বলে লোক দুটো আমায় আশ্বাস দিয়েছিল। গাছের বেরিয়ে থাকা একটা শিকড়ে সেটাকে বেঁধে এবং পরদিন খুব সকালে সেখানে ফিরে আসবে প্রতিশ্রুতি দিয়ে তারা গ্রামের পথে ফিরে গেল। ছাগলটা লোক দুটোর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তারপর গাছের নিচে ছোট ছোট ঘাস ছিঁড়ে খেতে লাগলো। সে পর্যন্ত ছাগলটা একবারও না ডাকলেও আমি চিন্তিত হইনি, কারণ আমি নিশ্চিত জানতাম যে একটু বাদেই সে নিঃসঙ্গ বোধ করতে শুরু করবে। তখনই এই সন্ধ্যায় তার যতটুকু করণীয় তা সে করবে। আলো থাকতে থাকতেই যদি সে তা করে, তবে চিতাটা ছাগলের ধারে কাছে আসার অনেক আগেই আমি আমার উঁচু জায়গা থেকে চিতাটাকে মারতে পারব। গাছটার ওপর যখন উঠে বসলাম, তখন তুষার পর্বতের ছায়াগুলো এসে অলকনন্দার ওপর পড়েছে।
ধীরে ধীরে ছায়াগুলো পাহাড় বেয়ে উঠে এলো, ছাড়িয়ে গেল আমাকে। শেষ পর্যন্ত শুধু পাহাড়ের চূড়াটা রাঙা আভায় রঞ্জিত হয়ে রইল। এই আভা নিভে যাওয়ার পর দীর্ঘ আলোর রেখা ফুটে বেরুল তুষার পর্বত থেকে। সেখানে পরন্ত সূর্যের রশ্মি প্রতিফলিত হয়ে এক প্রস্থ মেঘের গায়ে ধরা পড়েছে। পাঠক জানেন যে সূর্যাস্ত দেখার চোখ খুব কম সংখ্যক লোকেরই আছে, আর তারা সবাই মনে করে যে সারা পৃথিবীর মধ্যে তাদের এলাকার সূর্যাস্তই সবচেয়ে সুন্দর। আমিও ব্যতিক্রম নই, কারণ আমিও মনে করি যে আমাদের সূর্যাস্তের তুলনা পৃথিবীতে আর কোথাও নেই। এর সঙ্গে দ্বিতীয় হিসেবে তুলনা চলে একমাত্র উত্তর টাঙ্গানাইকার সূর্যাস্তের। সেখানে বায়ুমণ্ডলের কোনো বিশেষ গুণে তুষারমণ্ডিত কিলিম্যাঞ্জারো আর তার উপরের মেঘগুলো পরন্ত সূর্যের আলোয় গলানো সোনার মতো জ্বলে ওঠে। আমাদের হিমালয়ের সূর্যাস্তের রং বেশিরভাগই লাল, গোলাপি বা সোনালি। সেদিন পাইন গাছের ওপর থেকে যেটা দেখেছিলাম, সেটার গোলাপি লাল সাদা আলোর বর্ষাগুলো বর্ষার ফলার মতো তুষার উপত্যকা থেকে গোলাপি মেঘ ভেদ করে বিস্তৃত হয়ে ওপরের আকাশে মিলিয়ে যাচ্ছিল। অনেক মানুষের মতো ছাগলটারও সূর্যাস্ত দেখার কোনো আগ্রহ ছিল না। নাগালের মধ্যেকার ঘাস কটি খাওয়া হয়ে গেলেই পা দিয়ে খানিকটা মাটি আছড়িয়ে গুটিসুটি হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমার হলো সংকট। যে ছাগলটার ওপর চিতাটাকে ডেকে দেবে বলে ভরসা করেছিলাম, সেটা নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে এবং শুধু ঘাস খাওয়ার প্রয়োজনে ছাড়া একবারও মুখ খোলেনি। এখন মনে হয় বেশ নিশ্চিন্ত আরামে বোধহয় সারা রাতই বেটা ঘুমোবে। এই মুহূর্তে গাছ থেকে নেমে বাংলোর দিকে ফিরে যাওয়ার চেষ্টা করার অর্থ হলো নির্ঘাত আত্মহত্যা করতে যাওয়া। নরঘাতকটাকে মারার জন্যে আমায় কিছু একটা করতেই হবে। মরির অভাবে সব জায়গায় আমার কাছে সমান। কাজে স্থির করলাম, যেখানে আছি সেখানেই থাকব এবং নিজেই চিতাটাকে ডাকব। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বহু বছর ভারতবর্ষের জঙ্গলে জঙ্গলে কাটিয়ে আমি কিসে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি, তাহলে বিনা দ্বিধায় বলবো যে সবচেয়ে আনন্দ পেয়েছি বনের বাসিন্দাদের ভাষা আর চালচলন সম্বন্ধে জ্ঞান অর্জন করে। জঙ্গলের কোনো সার্বজনীন ভাষা নেই, প্রত্যেক প্রজাতির আলাদা আলাদা ভাষা। যদিও সজারু, শকুন প্রভৃতির শব্দভাণ্ডার খুবই সীমাবদ্ধ, তবু প্রত্যেকে প্রত্যেকের ভাষা বুঝতে পারে, একমাত্র ঝুঁটিওয়ালা তার লেজা ড্রঙ্গ ছাড়া। মানুষের শব্দনালীর ক্ষমতা জঙ্গলের অন্য যে কোনো প্রাণীর চেয়ে অনেক বেশি। এই কারণেই মানুষের পক্ষে নানা রকমের পাখি আর প্রাণীদের সঙ্গে সংকেত বিনিময় সম্ভব। জঙ্গলের প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতা শুধু নিজের আনন্দ বর্ধনেই লাগে না, অনেক সময় ইচ্ছে করলে এটাকে বেশ কাজেও খাটানো যায়। একটা উদাহরণই যথেষ্ট হবে। ইটনের এক প্রাক্তন শিক্ষক লায়োনেল ফোর্টেস্ক এবং আমি প্রথম মহাযুদ্ধের অল্পদিন পরেই হিমালয়ে ফটো তোলা ও মাছ ধরার সফরে বেরিয়েছিলাম। এক সন্ধ্যায় আমরা একটা বিরাট পাহাড়ের নিচে বন বিভাগের এক বাংলোয় গিয়ে উঠলাম। এই পাহাড়ের ওপারের কাশ্মীর উপত্যকাটাই ছিল আমাদের লক্ষ্যস্থল। কঠিন পথে বেশ কিছুদিন ধরে হেঁটে আসছি, মালবাহকদের বিশ্রামের দরকার। কাজেই একটা দিন বাংলোটায় বিশ্রাম নেওয়া স্থির করলাম। পরদিন ফোর্টেস্ক তার নোটবই খুলে লিখতে বসল, আর আমি পাহাড়টা ঘুরে দেখতে আর একটা কাশ্মীরি হরিণ শিকারের চেষ্টায় বেরিয়ে পড়লাম। কাশ্মীরের যেসব বন্ধুর শিকারের অভিজ্ঞতা আছে, তাদের কাছে আগেই শুনেছিলাম যে অভিজ্ঞ শিকারী ছাড়া আর কারো পক্ষে এ জাতের হরিণ শিকার সম্ভব নয়। এ কথা বাংলোর চৌকিদারটিও বলল। সারাটা দিন আমার সামনে। প্রাতরাশের পর একাই বেরিয়ে পড়লাম। আমার কোনো ধারণা নেই যে এই লাল হরিণগুলো কত উঁচুতে থাকে বা কী ধরনের জায়গায় তাদের দেখা পাওয়া যেতে পারে। পাহাড়টা প্রায় 12,000 ফুট উঁচু। এর ওপর দিয়ে একটা গিরিপথ কাশ্মীরে প্রবেশ করেছে। আমি 8,000 ফুট ওঠার পরই একটা ঝড় নেমে এলো।
মেঘের রং দেখেই বুঝতে পারলাম ঝড়ের সঙ্গে শিল পড়বে, তাই আশ্রয় হিসেবে একটা গাছের তলা বেছে নিলাম। শিলাঘাতে এবং তার অচ্ছেদ্য সঙ্গী বজ্রপাতে আমি মানুষ ও পশু মারা যেতে দেখেছি। সুতরাং সুচলো চূড়ো বড় বড় দেওদার গাছগুলো বাদ দিয়ে গোল মাথা ঘন পাতাওয়ালা ছোট একটা গাছ বেছে নিলাম। ঝরা পাতা ও দেওদার পাতা জড়ো করে আগুন জ্বাললাম। ঘণ্টাখানেক ধরে মাথার উপরে যতক্ষণ বাজের গর্জন ও চারপাশে শিলাবৃষ্টি চলতে লাগল, আমি গাছতলায় আগুনের কাছে বেশ নিরাপদে বসে রইলাম। শিলাবৃষ্টি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই সূর্য দেখা দিল এবং আমি আমার আশ্রয় ছেড়ে রূপকথার রাজ্যে পা দিলাম। মাটিতে বিছানো শিলের টুকরোগুলো থেকে লক্ষ লক্ষ আলোর কণা বিচ্ছুরিত, তার সঙ্গে প্রতিটি ঘাসপাতাতেই উজ্জ্বল প্রতিফলন দেখা দিচ্ছিল। আরও 2-3 হাজার ফুট উঠে কতগুলো পাথরের চাইয়ের কাছে পৌঁছলাম। তার নিচেই কতগুলো পাহাড়ি পপি। হিমালয়ের বুনো ফুলদের মধ্যে এই ফুলগুলোই সবচেয়ে সুন্দর। অনেকগুলো ডাটি গেছে ভেঙে, কিন্তু তা সত্ত্বেও নিষ্কলঙ্ক সাদার ওপর দাঁড়িয়ে থাকা এই আসমানি রং ফুলগুলোর দৃশ্য কোনোদিন ভোলবার নয়। পাথরগুলো অত্যন্ত পিছল বলে এবং পাহাড়ের চূড়া পর্যন্ত ওঠার কোনো দরকার না থাকায় ওপরে না উঠে বাদিক পানে গেলাম। বিরাটকায় একটা দেউদার বনের ভিতর দিয়ে প্রায় 8 মাইল পর্যন্ত গিয়ে একটা ঢালু ঘেঁষো জমির কাছে এসে পৌঁছলাম। ঘেঁষো জমিটা পাহাড়ের মাথা থেকে শুরু হয়ে কয়েক হাজার ফুট নিচেকার জঙ্গল পর্যন্ত গিয়ে পৌঁছেছে। গাছগুলোর ভিতর দিয়ে ঘেঁষো জমিটার দিকে আসতে আসতে দেখলাম অপর প্রান্তে একটা ঢিপির ওপর একটা জন্তু পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। শিকারের বইয়ে বহু ওর ছবি দেখেছি, কাজেই বুঝতে পারলাম যে ওটা লাল কাশ্মীরি হরিণ, এবং মাথা তুলতেই দেখলাম হরিণটা মাদি। ঘেঁষো জমিটা আমার দিকটায়, বনের কিনারা থেকে 30 গজ দূরে প্রায় 4 ফুট উঁচু একটা পাথর। পাথরটা থেকে ঢিপিটার দূরত্ব আন্দাজ 40 গজ। হরিণটা যখন ঘাস খায় তখন এগিয়ে যায়, আর যখন মাথা তোলে তখন স্থির হয়ে থাকি। এই করে করে গুড়ি মেরে পাথরটার আড়ালে গিয়ে পৌঁছলাম। প্রত্যেকবার মাথা তোলার সময় সে তার ডান দিকে তাকিয়ে দেখছিল। তাতে বুঝতে পারলাম তার সঙ্গীরাও কাছাকাছি আছে এবং কোন দিকে আছে। ঘাসের ওপর দিয়ে তার চোখ এড়িয়ে আর কাছে এগোনো অসম্ভব। আবার বনের ভিতর ঢুকে ওপর দিক থেকে এগোনো অবশ্য কঠিন নয়, কিন্তু তাতে আমার উদ্দেশ্য সফল হবে না, কারণ বাতাস বইছিল সেই দিক থেকেই। আর একটা বিকল্প পথ হচ্ছে বনে ঢুকে ঘেঁষো জমির নিচের দিক ঘুরে ওপরে ওঠা, কিন্তু তাতে সময় লাগবে এবং খাড়া চড়াই ভাঙতে হবে। শেষ পর্যন্ত যেখানে আছি সেখানেই থাকা স্থির করলাম। এই হরিণগুলোকে এই বনে প্রথম দেখছি, কাজেই চিতার ডাকে এদেরও চিতল বা সম্বরের মতোই প্রতিক্রিয়া হয় কিনা তা দেখব ঠিক করলাম। জানতাম ওই পাহাড়ে অন্তত একটা চিতা আছেই। সেদিনই সকালে তার আছড়ানোর দাগ দেখতে পেয়েছি। একটা চোখ বাইরে রেখে অপেক্ষা করতে লাগলাম, এবং যেই হরিণটা ঘাস খেতে শুরু করেছে অমনি চিতার ডাক ডেকে উঠলাম। ডাকের সঙ্গে সঙ্গে হরিণটা ঘুরে দাঁড়ালো এবং সঙ্গীদের সতর্ক করার জন্যে সামনের পা দিয়ে মাটি ঠুকতে লাগলো। সঙ্গীগুলোকে আমি দেখতে চাই, কিন্তু হরিণটা না ডাকা পর্যন্ত তারা স্থান ত্যাগ করবে না, এবং চিতাকে না দেখা পর্যন্ত হরিণটাও ডাকবে না। আমার গায়ে ছিল ব্রাউন রঙের একটা টুইট কোট। বাঁ কাঁধের কয়েক ইঞ্চি পাথরটার বাইরে বের করে একটু ওপর নিচে নাড়লাম। সঙ্গে সঙ্গে এই নড়াচড়াটা তার চোখে পড়ল। দ্রুত কয়েক পা এগিয়ে এসে সে ডাকতে শুরু করল। মাটিতে খুঁট ঠুকে যে বিপদ সম্বন্ধে সঙ্গীদের সে সতর্ক করে দিয়েছে সেই বিপদ দেখা গেছে। এখন তারা এসে তার সঙ্গে যোগ দিতে পারে। প্রথমেই একটা 1 বছরের বাচ্চা শিল বিছানো জমির ওপর দিয়ে পরিষ্কার পা ফেলে ফেলে মাদিটার গা ঘেঁষে এসে দাঁড়ালো। তার পিছনে এলো 3টে পুরুষ হরিণ এবং সবশেষে একটা বেশি বয়সের মাদি।
সমস্ত দলটায় সব শুদ্ধ 6টি প্রাণী। তাদের এবার 35 গজ দূরে পুরোপুরি দেখা যাচ্ছে। মাদিটা তখনও ডেকে চলেছিল এবং অন্যগুলো তাদের কান কখনো খাড়া করে, কখনো সামনে পিছনে হেলিয়ে শব্দ বা বাতাসের গতি বোঝার চেষ্টা করতে করতে একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আমার পিছনের বনটার দিকে তাকাচ্ছিল। গলন্ত শিলের স্তূপের ওপর ভিজে অবস্থায় বসে থাকাটা আমার কাছে মোটেই আরামদায়ক বলে মনে হচ্ছিল না। ওভাবে জুবুথুবু হয়ে বেশিক্ষণ বসে থাকলে হয়তো সর্দি লেগে যাবে। বহু বিখ্যাত কাশ্মীরি হরিণের প্রতিনিধিমূলক একটা দল আমি দেখলাম, একটা মাদি হরিণের ডাকও আমি শুনলাম। কিন্তু আরও একটা জিনিস আমার চাই, শুনতে চাই একটা পুরুষ হরিণের ডাক। আবার কাঁধের কয়েক ইঞ্চি পাথরের বাইরে বের করে দিলাম এবং প্রাণ ভরে শুনতে পেলাম পুরুষ, মাদি ও বাচ্চা হরিণের বিভিন্ন পর্দায় গলার আওয়াজ। শিকারের লাইসেন্স অনুযায়ী একটা পুরুষ হরিণ শিকারের অনুমতি আমার ছিল এবং খুব সম্ভবত একটা রেকর্ড সাইজেরই শিং আমার নাগালের মধ্যে এসে গেছে। কিন্তু যদিও সেদিন ক্যাম্পে মাংস দরকার আর সকালে আমি হরিণের খোঁজে বেরিয়েছিলাম, তবু সেই মুহূর্তে আমার মনে হলো যে শিংয়ের তেমন খুব জরুরি প্রয়োজন আমার নেই। যাই হোক, হরিণটার মাংসও খুব শক্ত আর ছিবড়েওয়ালা হবে। সুতরাং রাইফেল না তুলে আমি নিজেই উঠে দাঁড়ালাম এবং কাশ্মীরের সবচেয়ে দুর্লভ হরিণের দলটা নিমেষে চোখের আড়ালে অদৃশ্য হয়ে গেল। এক মুহূর্ত পরে ঢিবিটার পিছন দিককার ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে তাদের বিদ্যুৎ গতিতে ছুটে যাওয়ার শব্দ শুনতে পেলাম। ততক্ষণে আমার বাংলোর দিকে ফিরে যাওয়ার সময় হয়েছে। ঠিক করলাম ঢালু ঘেঁষো জমিটা দিয়ে নেমে নিচেকার পাতলা জঙ্গলের ভিতর দিয়ে যাব। ঢালটা খুব খাড়া নয়, লম্বা কদমে সহজেই দৌড়ে নামা যায়। শুধু নজর রাখা দরকার প্রত্যেকটা ধাপে ঠিক জায়গায় পা পড়েছে কিনা। খোলা জায়গাটার মাঝামাঝি পর্যন্ত পৌঁছেছি। 600 গজের মতো এই সময় ঢালটার বাঁ হাতি বনের ধারে একটা পাথরের ওপর দাঁড়ানো সাদা একটা জিনিসের ওপর চোখ পড়ল। চকিত নজরে বুঝলাম যে সাদা জিনিসটা একটা ছাগল। খুব সম্ভব সেটা বনের ভিতর নিজেকে হারিয়ে ফেলেছে। এক পক্ষকাল হলো আমাদের ভাগ্যে মাংস জোটেনি এবং ফোর্টেসকে প্রতিশ্রুতি দিয়ে বেরিয়েছিলাম যে আজ কিছু না কিছু নিয়ে ফিরবই। এই হচ্ছে সুযোগ। ছাগলটা আমাকে দেখেছে এবং আমি যদি তার সন্দেহ কাটাতে পারি তবে খুব সম্ভব সে আমাকে তার কাজ দিয়ে চলে যেতে দেবে এবং সেই সুযোগে খপ করে তার পা চেপে ধরব। সুতরাং দৌড়ানোর সঙ্গে সঙ্গে একটু বাঁ দিকে কেটে নামতে নামতে ট্যারচা চোখে জন্তুটার ওপর নজর রাখতে লাগলাম। ওটা যদি ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকে তবে ধরার জন্যে এর চেয়ে ভালো জায়গা পাহাড় এলাকায় আর খুঁজে পাওয়া যাবে না। যে চ্যাপ্টা পাথরটার কিনারে প্রাণীটা দাঁড়িয়ে আছে সেটা 5 ফুট উঁচু। সোজাসুজি ওটার দিকে না তাকিয়ে আর গতিবেগ সমান রেখে পাথরটার পাশ দিয়ে আমি বেরিয়ে গেলাম এবং যাওয়ার সময় বাঁ হাতে চালিয়ে ছো মারলাম ওটার সামনের পায়ে। ফ্যাচ করে একটা শব্দ করে প্রাণীটা আমার হাতে এড়িয়ে লাফিয়ে উঠল। পাথরটা সম্পূর্ণ ছাড়িয়ে গিয়ে থেমে পিছন ফিরে তাকাতেই অবাক হয়ে দেখলাম যে যাকে আমি একটা সাদা ছাগল বলে মনে করেছিলাম আসলে সেটা একটা সাদা কস্তুরী হরিণ। আমাদের মধ্যে মাত্র 10 ফুটের ব্যবধান। ছোট্ট তেজি প্রাণীটা নিজের জায়গাতেই দাঁড়িয়ে আমার দিকে দৃপ্ত ভঙ্গিতে তাকিয়ে ফোঁসফোঁস করছে। ফিরে আমি হাঁটতে লাগলাম এবং 50 গজ নেমে যখন পিছন ফিরে তাকালাম তখনও সেটা সেই পথটার ওপরই দাঁড়িয়ে আছে। সম্ভবত আমাকে ভয় পাইয়ে দিতে পেরেছে বলে মেজাজটা খুব খুশি। কয়েক সপ্তাহ পরে যখন ঘটনাটা কাশ্মীরের গেম ওয়ার্ডেনকে বলি, তিনি ওটাকে না মারার জন্যে খুব দুঃখ প্রকাশ করেন এবং ওটাকে ঠিক কোন জায়গায় দেখতে পেয়েছি সেটা জানার জন্যে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু জায়গা সম্বন্ধে আমার স্মরণশক্তিও খুব কম আর তার বর্ণনাতেও প্রায়ই ভুল ত্রুটি থেকে যায়। তাই আমার মনে হয় যে ওই বিশেষ সাদা কস্তুরী হরিণটা
কোনো মিউজিয়ামেরই শোভাবর্ধন করছে না। নিজের এলাকায় অন্যের নাক গলানো পুরুষ চিতারা আদৌ পছন্দ করে না। একথা সত্য যে নরখাদকটার এলাকা 500 বর্গমাইল জায়গা জুড়ে ছিল, কিন্তু তার মধ্যে আরও অনেকগুলো পুরুষ চিতার থাকাটাই সম্ভব। তবু এই বিশেষ এলাকাটায় কয়েক সপ্তাহ ধরে থাকার ফলে সে যুক্তিসঙ্গতভাবেই এটাকে নিজের এলাকা বলে ধরে নিতে পারে। উপরন্তু মিলনের ঋতু সবেমাত্র শেষ হয়েছে এবং চিতাটা আমার ডাককে কোনো স্ত্রী চিতার ডাক বলেও ভুল করতে পারে। সুতরাং বেশ অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করার পর আমি আবার ডাক দিলাম এবং আমাকে বিস্মিত করে সঙ্গে সঙ্গেই একটা চিতা আমার ঈষৎ ডান দিকে আন্দাজ 400 গজ নিচে থেকে তার জবাব দিল। আমাদের মধ্যকার জমিটা বড় বড় পাথর ও বেটে বেটে কাটা গাছে ভর্তি, আর আমি জানতাম যে চিতাটা সোজা পথে আমার দিকে আসবে না, বরং খুব সম্ভবত ভাঙাচোরা জায়গাটা ঘুরে একটা ছোট শৈলশিরা ধরে আমার গাছটার কাছে আসবে। তার পরবর্তী ডাক শুনে বুঝলাম যে সেইভাবেই সে আসছে। 5 মিনিট ধরে আবার তার ডাক শোনা গেল ওই পথ থেকেই। পথটা আমার গাছের কাছ থেকে শুরু হয়ে 200 গজ দূরে পাহাড়ের গা দিয়ে চলে গেছে। চিতাটাকে দিক নির্দেশ দেবার জন্যে আমি এই ডাকটার জবাব দিলাম। 3 বা 4 মিনিট পরে সে আবার প্রায় 100 গজ দূর থেকে ডাক দিল। অন্ধকার রাত্রি, আমার টর্চ লাইটটা রাইফেলের পাশে বাঁধা। তার বোতামের ওপর বুড়ো আঙুল রেখে অপেক্ষা করছি। গাছের গোড়া থেকে পথটা সোজা 50 গজ গিয়ে একটা তীক্ষ্ণ বাঁক নিয়েছে। পথটার কোন অংশে এবং কখন টর্চের আলো ফেলতে হবে তা জানা সম্ভব নয় বলে চিতাটা ছাগলটার উপরে এসে না পড়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। ঠিক বাঁকটার ওধারে 60 গজ দূর থেকে চিতাটা আবার ডেকে উঠল। জবাব এলো পাহাড়ের অনেক ওপরের আরেকটা চিতার কাছ থেকে। এ এক মহা ঝামেলা, যেমন অপ্রত্যাশিত তেমনি দুর্ভাগ্যজনক। কারণ চিতাটা আমার এত কাছে এসে পড়েছে যে ডাক দেওয়ার অবস্থা আর নেই, এবং সে আমার শেষ ডাক শুনেছে 200 গজ দূর থেকে। কাজেই তার ধারণা হবে যে স্ত্রী চিতাটা আরও ওপরের দিকে উঠে গিয়ে সেখান থেকেই ডাকছে। যাই হোক, ওই রাস্তা ধরেই চিতাটার চলে আসার একটা সম্ভাবনা ছিল, এবং এলে দরকার না থাকলেও মারত ওই ছাগলটাকে। কিন্তু বরাত খারাপ আমার। চিতাটা কোনাকুনিভাবে চলে গেল এবং পরের বার তার ডাক শোনা গেল আমার থেকে 100 গজ দূরে, এবং দ্বিতীয় চিতাটার 100 গজ কাছ থেকে। দুটো চিতার ডাক কাছাকাছি হতে হতে থেমে গেল। অনেকক্ষণ নিস্তব্ধতার পর আবার সে দুটোর আওয়াজ মনে হলো জঙ্গলের ধার থেকে ভেসে এলো। ঘেঁষো জমিটা সেখানে গিয়েই শেষ হয়েছে। নানা দিক দিয়েই চিতাটার বরাত ভালো ছিল বলতে হবে। রাতটা অন্ধকার থাকাটাও তার মধ্যে অন্যতম। মিলনের সময় চিতাকে শিকার করা খুবই সহজ, একথা বাঘের পক্ষেও খাটে। তবে এই অবস্থায় যেসব শিকারী হেঁটে বাঘ দেখতে যাবেন তারা সত্যি সত্যি তা দেখতে চান কিনা সে বিষয়ে স্থির নিশ্চয় হয়ে যাওয়া ভালো। কারণ এ সময় বাঘের নয়, বাঘিনীর মেজাজ অত্যন্ত কড়া থাকে। তার কারণও বোঝা শক্ত নয়। বিড়াল জাতীয় মদ্দা প্রাণীদের আদর সোহাগের ধরনটা কর্কশ, এবং তারা জানে না যে তাদের নখ কতখানি ধারালো। চিতাটা মরেনি, সে রাতে মরবেও না, কিন্তু আগামীকাল বা তার পরের দিন হয়তো সে মারা পড়তে পারে, কারণ দিন তার ফুরিয়ে এসেছে। বেশ কিছুটা সময়ের জন্যে মনে হলো আমারও বুঝি দিন ফুরিয়ে এসেছে, কারণ কোনো রকম আভাস না দিয়েই আচমকা একটা দমকা বাতাস এসে গাছটার গায়ে লাগলো, আর গাড়োয়ালের মাটির সঙ্গে আমার পা আর মাথার পারস্পরিক অবস্থানের পরিবর্তন ঘটল। কয়েক সেকেন্ড যাবৎ আমার মনে হতে লাগলো যে গাছটা আর কখনো সোজা অবস্থায় ফিরে যেতে পারবে না, বা আমিও আর গাছের গায়ে লেগে থাকতে পারবো না। পাইন গাছটা আগেও হয়তো এরকম
অথবা এর চেয়েও মারাত্মক ঝড়ের প্রকোপ সয়ে এসেছে, কিন্তু তার সঙ্গে বাড়তি একটা মানুষের বোঝা নিশ্চয়ই ছিল না। রাইফেলটা একটা ডালে বেঁধে রেখে আমি একটার পর একটা ডালে উঠে যতদূর পর্যন্ত পারি পাইন পাতা ভরা ছোট ছোট প্রশাখাগুলো ভেঙে ফেলতে লাগলাম। এটা আমার কল্পনাও হতে পারে, কিন্তু গাছটাকে হালকা করার পর সত্যিই মনে হলো যেন সেটা আর প্রথমবারের মতো বিপজ্জনকভাবে হেলে পড়ছে না। সৌভাগ্যক্রমে গাছটা ছিল চারা গাছ, সহজেই নমনীয়, আর গোড়াটাও বেশ শক্ত। ঘণ্টাখানেক ধরে ঝড়ের দাপটে সেটা এপাশ ওপাশ করতে লাগলো। তারপর যেমন আচমকা শুরু হয়েছিল তেমনি আচমকা বাতাসটা থেমে গেল। চিতাটা ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই দেখে একটা সিগারেট শেষ করার পর আমিও ছাগলটার পিছু পিছু স্বপ্নের দেশে পাড়ি দিলাম। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একটা কু শুনে আমি স্বপ্নের দেশ থেকে মাটির 50 ফুটের মধ্যে ফিরে এলাম। গাছের নিচে আমার আগের দিনের সেই বন্ধু দুটি, সঙ্গে গ্রামের আর দুজন যুবক। আমাকে জেগে উঠতে দেখে তারা জিজ্ঞেস করলো আমি রাতে চিতার ডাক শুনতে পেয়েছি কিনা, আর গাছটার এ অবস্থায় বা কি করে হলো। চিতাদের সঙ্গে আমার বেশ বন্ধুত্বপূর্ণ বাগবিতণ্ডা হয়ে গিয়েছে, এবং আর কিছুই করার না থাকায় বসে বসে গাছের ডালগুলো ভেঙেছি শুনে তারা খুবই মজা পেল। তারপর যখন তাদের জিজ্ঞেস করলাম রাতে যে সামান্য বাতাস উঠেছিল সেটা তারা টের পেয়েছে কিনা, যুবকদের একজন উত্তর দিল, সামান্য বাতাস সাহেব, এরকম প্রচণ্ড ঝড় আর কখনো দেখা যায়নি। আমার কুড়ে ঘরটা তো ওর দাপটে উড়েই গিয়েছে। এ কথায় তার সঙ্গীটি যোগ দিল, এতে দুঃখের কিছু নেই সাহেব, শের সিং অনেকদিন ধরেই তার ঘরটা ভেঙে নতুন করে তৈরি করবে বলে শাসাচ্ছিল। কাল ঝড়টা সেই পুরনো ঘর ভেঙে ফেলায় তার একটা খরচ বাঁচিয়ে দিয়েছে। পাইন গাছের অভিজ্ঞতার পর বেশ কয়েকদিনের জন্যে নরখাদকটার সঙ্গে সংযোগ হারিয়ে ফেললাম। সে আর ভাঙা জায়গাটায় ফিরে আসেনি, এবং চষা জমিটার ওপর দিকের জঙ্গলে মাইলের পর মাইল খুঁজেও আমি তার বা তার প্রাণ বাঁচানো সঙ্গিনীটির কোনো হদিশই পেলাম না। এই ধরনের জঙ্গল আমার খুব পরিচিত, এবং চিতা দুটো এর কোনো অংশে থাকলে আমি নিশ্চয়ই খুঁজে পেতাম। জঙ্গলে যেসব প্রাণী বা পাখি রয়েছে তারাই আমাকে সাহায্য করত। পাইন গাছের ওপর থেকে মাদিটা আমার ডাক শুনতে পেয়ে প্রচুর ছটফট করতে করতে তার নিজের এলাকা ছেড়ে বহু দূরে এসে পড়েছিল, আর আমি তাকে সঙ্গী খুঁজে দিতে সাহায্য করায় তার সঙ্গে যোগ দিয়ে নিজের এলাকাতেই ফিরে গিয়েছিল। পুরুষটা শিগগিরই একাই ফিরে আসবে, এবং নদীর বাঁ পারের লোকদের সতর্কতার জন্যে তার মানুষ শিকার করা কঠিন হয়ে পড়েছে বলে খুব সম্ভব নদী পার হয়ে অলকনন্দার ডান পারে চলে যাওয়ার চেষ্টা করবে। পরের কয়েক রাত আমি রুদ্রপ্রয়াগ পুলের ওপর পাহারায় থাকলাম। বাঁ পারের পুলের ওপর উঠে আসার 3টে পথ ছিল। তার একটা এসেছে দক্ষিণ থেকে, চৌকিদারের ঘরের কাছ দিয়ে। 4 দিনের দিন রাতে চিতাটার চৌকিদারের কুকুরটাকে মেরে ফেলবার আওয়াজ শুনলাম। বেশ পোষমানা ছোট্ট প্রাণীটা, উপর দিয়ে গেলেই সেটা আমাকে দেখে ছুটে বেরিয়ে আসতো। কুকুরটা ডাকত খুবই কম, কিন্তু সে রাতে 5 মিনিট ধরে ডেকেছিল। এমন সময় হঠাৎ একটা আর্তনাদ উঠেই ডাকটা থেমে গেল, এবং তারপরই ঘরের ভিতর থেকে চৌকিদারের চিৎকার শোনা গেল। তারপর সব চুপচাপ। পুলের ওপরের কাটা ঝোপগুলো সরিয়ে রাখা হয়েছিল বটে, কিন্তু পুলটা খোলা ছিল। বাকি রাতটা রাইফেলের ট্রিগারে আঙুল রেখে অপেক্ষা করলাম, কিন্তু চিতাটা আর পুল পার হওয়ার কোনো চেষ্টাই করল না। সকালে থাবার ছাপ দেখে বুঝলাম কুকুরটাকে রাস্তার ওপর মেরে রেখে চিতাটা টাওয়ারের কাছাকাছি এসেছিল। যেদিকে সে এগোচ্ছিল সেদিকে আর 5 পা এগোলেই সে পুলটার উপর এসে পড়ত, কিন্তু 5টা পা আর সে এগোয়নি। তার বদলে ডান দিকে ঘুরে বাজারের দিকে কিছুটা পথ গিয়ে ফিরেছে। তারপর তীর্থপথ ধরে চলে গিয়েছে উত্তর দিকে। সে রাস্তায় মাইল খানেক যাওয়ার পর আমি তার থাবার দাগ হারিয়ে ফেললাম।
দুদিন পরে খবর পেলাম আগের দিন সন্ধ্যায় তীর্থপথের 7 মাইল ওপরে একটা গরু মারা পড়েছে। সন্দেহ করা হচ্ছিল নরখাদকটাই সেটাকে মেরেছে, কারণ তার আগের রাতেই কুকুরটা মারা পড়েছিল। পরের সন্ধ্যায় গরুটা সেখানে মারা পড়ে তার খুব কাছেই। নরখাদকটা একটা বাড়ির দরজা ভাঙার চেষ্টা করেছিল। রাস্তায় দেখলাম কয়েকজন লোক অপেক্ষা করছে। তারা জানতো যে রুদ্রপ্রয়াগ থেকে হেঁটে যাওয়াটা বিশেষ ক্লান্তিকর হবে, কাজেই বুদ্ধি করে এক বাটি চায়ের ব্যবস্থা করে রেখেছিল। আমরা একটা আম গাছের ছায়ায় বসে ধূমপান করছি, আর আমি সেই সঙ্গে চায়ের বাটিতে চুমুক দিচ্ছি। এমন সময় লোকগুলো জানালো যে গরুটা পালের সঙ্গে আগের সন্ধ্যায় ঘরে ফেরেনি, এবং পরের দিন তল্লাশির সময় সেটাকে রাস্তা আর নদীটার কাছাকাছি জায়গায় পাওয়া গিয়েছে। তাদের প্রত্যেকেই গত 8 বছরের মধ্যে নরখাদকটার হাত থেকে কে কিভাবে অল্পের জন্য রক্ষা পেয়ে গিয়েছে সেসব কাহিনীও অনেক শুনলাম। নরখাদকটার দরজা ভেঙে মানুষ ধরার চেষ্টা আর বহু ক্ষেত্রে তাতে সফল হওয়ার বর্তমান অভ্যাসটা যে মাত্র বছর তিনেকের, এ কথা শুনে আমার খুবই আশা হলো। তার আগে সে ঘরের বাইরে থেকে বা দরজা খোলা বাড়ি থেকে মানুষ ধরেই সন্তুষ্ট থাকত। এখন তারা বলল শয়তানটার সাহস এতটা বেড়ে গিয়েছে যে কখনো কখনো দরজা ভাঙতে না পেরে সে মাটির দেয়ালে গর্ত খুঁড়েও মানুষ ধরে নিয়ে যায়। যারা আমাদের পাহাড়ি লোকদের চেনে না বা তাদের অলৌকিকে বিশ্বাস বা ভয়ের কথা জানে না, তাদের কাছে এটা অবিশ্বাস্য বলেই মনে হবে। সাহসের জন্যে যাদের খ্যাতি আছে, যুদ্ধক্ষেত্রে যারা বীরত্বের সর্বোচ্চ সম্মান লাভ করেছে, তাদের ঘরে কুঠার, কুকরি, এমনকি আগ্নেয়াস্ত্র থাকা সত্ত্বেও কিভাবে তারা দরজা ভেঙে বা দেয়াল ফুঁড়ে তাকে ঘরে ঢুকতে দেয়? এই দীর্ঘ 8 বছরের মধ্যে আমি একটিমাত্র ঘটনার কথা জানি যেখানে একটি স্ত্রীলোক নরখাদকটাকে বাধা দিয়েছিল। সে তখন একটা ঘরে একা ঘুমোচ্ছিল। ঘরটার দরজায় আগল দেওয়া ছিল না, দরজাটা খুলতো ভিতরের দিকে। ঘরে ঢুকে চিতাটা স্ত্রীলোকটির বাঁ পা কামড়ে ধরে যখন বাইরে টেনে নিয়ে যাচ্ছে, তখন মেয়েটির হাতে থাকে একটা গন্দেশা, খড়কুচোবার হেসো। তাই দিয়ে সে চিতাটার গায়ে কোপ বসায়। চিতাটা অবশ্য তার কামড় না ছেড়ে তাকে টেনে নিয়ে দরজার দিকে পিছোতে থাকে। এটা করার সময় হয়তো স্ত্রীলোকটি দরজাটা ঠেলে দেয়, অথবা সেটা দৈবক্রমে বন্ধ হয়ে যায়। সে যাই হোক, চিতাটা থাকে দরজার বাইরে আর স্ত্রীলোকটি দরজার ভেতরে, এবং চিতাটার প্রচণ্ড টানে স্ত্রীলোকটির পাটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তৎকালীন যুক্তপ্রদেশ বিধান পরিষদে গাড়োয়ালের সদস্য শ্রী মুকুন্দি লাল সে সময় নির্বাচনী সফরে বেরিয়ে পরের দিন ওই গ্রামে উপস্থিত হন এবং ওই ঘরে একটা রাত কাটান। কিন্তু চিতাটা আর সেখানে ফিরে আসেনি। বিধান পরিষদে এক রিপোর্ট পেশের সময় মুকুন্দিলাল বলেন যে সেই 1 বছরের মধ্যে 75টি মানুষ ওই নরখাদকটার হাতে প্রাণ হারিয়েছে। তিনি গভর্নমেন্টকে নরখাদকটার বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করতে বলেন। মাধু সিংকে এবং পথ দেখানোর জন্যে গ্রামের একজনকে নিয়ে মরিটার কাছে গেলাম। রাস্তা থেকে সিকি মাইল ও নদীর 100 গজ দূরে একটা গভীর খাদের মধ্যে গরুটা মারা পড়েছে। খাদের একদিকে ঘন ঝোপ জঙ্গল ও বড় বড় পাথর, অন্যদিকে ছোট ছোট কয়েকটা গাছ, কোনোটাই বসার উপযুক্ত নয়। গাছগুলোর নিচে মইটা থেকে গজ 30 দূরে একটা পাথর, আর তার গোড়ায় ছোট্ট একটা গর্ত। আমি এই গর্তটায় বসবো ঠিক করলাম। মাধু সিং এবং গ্রামবাসীটি আমার মাটির ওপর বসে থাকার সিদ্ধান্তে ঘোরতর আপত্তি তুলল, কিন্তু রুদ্রপ্রয়াগে আসার পর এই প্রথম মরি হিসেবে একটি প্রাণীকে পেলাম, আর এমন জায়গায় যেখানে চিতাটা বেশ বেলাবেলি সূর্যাস্ত নাগাদ এসে পড়বে বলে আশা করা যায়। অতএব সমস্ত আপত্তি অগ্রাহ্য করে তাদের গ্রামে ফেরত পাঠালাম। জায়গাটা বেশ শুকনো ও আরামদায়ক। একটা ছোট ঝোপের পিছনে গা লুকিয়ে পাথরটায় ঠেস দিয়ে বসে আমি নিঃসন্দেহ হলাম যে চিতাটা আমাকে দেখতে পাবে না,
এবং আমার উপস্থিতি টের পাওয়ার আগেই আমি তাকে বধ করতে পারবো। সঙ্গে এনেছিলাম একটা টর্চ লাইট এবং একটা ছুরি। রাইফেলটা হাঁটুর ওপর রেখে এই একান্ত প্রান্তে বসে আমার মনে হলো যে চিতাটাকে মারার সম্ভাবনা এখানে আগের চেয়ে অনেক বেশি। নড়াচড়া না করে চোখ দুটো সামনের পাথরগুলোর ওপর রেখে সারা বিকেল বসে রইলাম। প্রতি মুহূর্তে নিরুদ্বেগ নিঃসন্দিগ্ধ চিতাটার মরির ওপর ফিরে আসার সময় ঘনিয়ে আসছে। যে মুহূর্তের জন্য অপেক্ষা করছি তা এসে চলে যাচ্ছে। কাছের জিনিস ঝাপসা অস্পষ্ট হতে শুরু করেছে। প্রত্যাশিত সময় পেরিয়ে দেরি করে আসছে চিতাটা, কিন্তু সেজন্যে আমি উদ্বিগ্ন হচ্ছিলাম না। সঙ্গে রয়েছে টর্চ, আর মরিটা মাত্র 30 গজ দূরে। খুব সতর্ক হয়েই আমি গুলি করব, যাতে আবার একটা আহত প্রাণীর সঙ্গে মোকাবিলা করতে না হয়। খাদের গভীরে অখণ্ড নিস্তব্ধতা। যে পারে বসে আছি সেখানকার ঝরা পাতার রাশ গত কয়েকদিনের প্রখর রৌদ্রের তাপে মচমচে হয়ে শুকিয়ে আছে। এটা অত্যন্ত আশ্বস্ত হওয়ার মতো ঘটনা, কারণ অন্ধকার ঘনিয়ে এসেছে এবং আগে যেমন আমার আত্মরক্ষার জন্যে চোখ দুটোর ওপর নির্ভর করতে হয়েছে, এখন তেমনি নির্ভর করতে হবে আমার কান দুটোর ওপর। ট্রিগারে একটা আঙুল ও টর্চের বোতামে বুড়ো আঙুল রেখে যে কোনো সামান্য শব্দ পেলেই গুলি করবার জন্যে তৈরি হয়ে বসে রইলাম। চিতাটা এসে না পৌঁছনোয় এবার আমি অস্বস্তি বোধ করতে শুরু করলাম। এও কি সম্ভব যে পাথরগুলোর মধ্যে কোনো লুকানো জায়গা থেকে সে এতক্ষণ আগাগোড়া আমাকে লক্ষ্য করে আসছে, আর এখন আমার গলায় দাঁত বসানোর আশায় উদ্গ্রীব হয়ে ঠোঁট চাটতে শুরু করেছে? কেননা বহুদিন তো আর মানুষের মাংস জোটেনি। এখন যদি সৌভাগ্যক্রমে খাদ ছেড়ে পায়ে হেঁটে চলে যেতে পারি, তবে আমার কান দুটোর সাহায্যের প্রয়োজন হবে খুবই বেশি রকম। এ হেন দুরূহ কর্তব্য তাদের আর কখনো পালন করতে হয়নি। উৎকণ্ঠ হয়ে বসে আছি যেন কত ঘন্টা ধরে। অন্ধকার অস্বাভাবিক গাঢ় হয়ে আসছে দেখে ওপর দিকে তাকিয়ে দেখলাম এক প্রস্থ ঘন মেঘ আকাশ ছেয়ে ফেলেছে। তারাগুলো ঢেকে যাচ্ছে একে একে। একটু পরেই বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। অখণ্ড ও পূর্ণ নিস্তব্ধতার পরিবর্তে এখন চারিদিকে শুধু নড়াচড়া আর শব্দ। চিতাটা যে সুযোগের অপেক্ষা করছিল তা বোধ করি এবার পাবে। তড়িৎ গতিতে কোটটা খুলে ফেলে গলায় জড়িয়ে নিলাম, হাতা দিয়ে বেঁধে নিলাম ভালো করে। রাইফেল এখন নিষ্প্রয়োজন, সুতরাং সেটাকে বাঁ হাতে বদলি করে ছোরাটা বের করে ডান হাতে বাগিয়ে ধরলাম। ছোরাটা হলো যাকে বলে আফ্রিদি ছোরা। একান্তভাবেই আশা করতে লাগলাম যে এটা আগের মালিকের প্রয়োজন যেমন সিদ্ধ করেছে, আমার প্রয়োজনও ঠিক সেই মতো সিদ্ধ করবে। উত্তর পশ্চিম সীমান্তের হাঙ্গুতে অবস্থিত সরকারি মালখানা থেকে এটা কেনার সময় কমিশনার এর সঙ্গের লেবেল এবং এর হাতলে কাটা 3টে খাজের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন যে 3টে খুনের সঙ্গে ছোরাটা জড়িত। এটা একটা বিভৎসতার স্মারক চিহ্ন বটে, কিন্তু এটা হাতে পেয়ে আমি খুশি হয়েছিলাম। সেই মুষলধার বৃষ্টির মধ্যেও শক্ত মুঠোয় বাগিয়ে ধরে বসেছিলাম। জঙ্গলের সাধারণ চিতারা বৃষ্টি পছন্দ করে না এবং বৃষ্টি হলেই আশ্রয় খোঁজে, কিন্তু নরখাদক চিতা সাধারণ চিতা নয়। তার পছন্দ অপছন্দের কিছুই আমার জানা নেই। সে কি করবে না করবে তারও কিছু ঠিক নেই। গ্রামে ফিরে যাওয়ার সময় মাধু সিং জিজ্ঞেস করেছিল আমি কতক্ষণ বসে থাকব, আর আমি উত্তর দিয়েছিলাম যে পর্যন্ত না চিতাটাকে গুলি করতে পারি। তার কাছ থেকে এই সময়ে কোনো সাহায্যই আমি প্রত্যাশা করতে পারি না, অথচ সাহায্যের তখন আমার বিশেষ দরকার। বসে থাকবো না উঠে যাব, এই দুটো প্রশ্নই আমার মনে আলোড়িত হতে লাগলো। দুটোই সমান সংকটের। যদি এ পর্যন্ত চিতাটা আমাকে না দেখে থাকে, তবে উঠে গিয়ে ধরা দেওয়া বোকামি হবে। তীর্থপট্টায় গিয়ে উঠতে যে সংকীর্ণ জায়গাটি পার হতে হবে, হয়তো সেখানেই তার কবলে পড়ে যাব।
অন্যদিকে আরও 6 ঘন্টা সময়ের প্রতিটি মুহূর্তে একটা অনভ্যস্ত অস্ত্র হাতে যান বাঁচানোর লড়াইয়ের সম্ভাবনা নিয়ে বসে থাকলে স্নায়ুর ওপর এমন চাপ পড়বে যে তা সহ্য করা সম্ভব হবে না। কাজেই উঠে দাঁড়িয়ে রাইফেল ঘাড়ে ফেলে আমি রওনা দিলাম। খুব বেশি দূরে যেতে হবে না, মাত্র 500 গজের মতো পথ। তার অর্ধেকটা কাদায় ভর্তি, আর অন্য অর্ধেক তেলতেলে মসৃণ পাথরের ওপর দিয়ে। চিতাটার দৃষ্টি আকর্ষণের ভয়ে টর্চ জ্বালাতে পারছি না। এক হাতে রাইফেল, অপর হাতে বাগিয়ে ধরা ছুরি। এইভাবে প্রতি পদে আছাড় খেতে খেতে চললাম। তারপর যখন রাস্তার ওপর গিয়ে পৌঁছলাম, তখন জোরে একটা কু ডাক ছাড়লাম এবং মুহূর্ত পরেই দেখতে পেলাম ওপরে গ্রামের একটা ঘরের দরজা খুলে লণ্ঠন হাতে বেরিয়ে আসছে মাধো সিং ও তার সঙ্গী। দুজন যখন কাছে এলো, মাধো সিং বলল যে বৃষ্টি নামার আগে পর্যন্ত সে আমার সম্বন্ধে বিশেষ চিন্তিত হয়নি, কিন্তু তারপর হতেই সে লণ্ঠন জ্বালিয়ে দরজায় কান লাগিয়ে অপেক্ষা করছে। দুজনই আমাকে রুদ্রপ্রয়াগ পর্যন্ত এগিয়ে দিতে প্রস্তুত। অতএব 7 মাইল হাঁটা পথ রওনা দিলাম। আগে আগে বাচি সিং, মধ্যে লণ্ঠন হাতে মাধো সিং, শেষে আমি। পরদিন সকালে এসে দেখলাম মরিটা কেউ ছোঁয়েও নি, কিন্তু রাস্তার ওপর নরখাদকটার থাবার ছাপ। আমরা চলে যাওয়ার কতক্ষণ পরে নরখাদকটা আমাদের অনুসরণ করেছে তা জানবার উপায় ছিল না। ওই রাতটার কথা যখনই আমার মনে পড়ে, গভীর আতঙ্কের রাত্রি বলেই ওটাকে মনে হয়। আগেও আমি ভয় পেয়েছি অসংখ্যবার, কিন্তু সে রাত্রে অপ্রত্যাশিতভাবে বৃষ্টি এসে আমার প্রতিরোধের সব পথ রুদ্ধ করে দিয়েছিল। আত্মরক্ষার জন্যে আমার হাতে ছিল শুধু এক খুনির হাতের একটিমাত্র ছোরা। তখনকার মতো ভয়ঙ্কর ভয় জীবনে আর কখনো পাইনি।